फ्रेंड्स वेलकम टू एडुकेशन पुरुलिया चैनले तुम्हादेरके सकलके स्वागत जानाई। आज के आमी जीवन विज्ञान विषये 20टी एमसीकिউ प्रश्न तुम्हादेर करे देखाबो एवं এই प्रश्नगुली जे माध्यमिक परीक्षा आसছে সেই माध्यमिक परीक्षाय किन्तु भीषण गुरुत्वपूर्ण प्रश्नगुली, ताई तोमरा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण भिडियोटी देखबे एवं भिडियोटी शेषे यदि तुम्हादेर भालो लेगे थाके ताहले अवश्य लाइक एवं कमेंट करे तोमरा जानाबे। तो आजकेर प्रथम क्वेश्चन होच्छे जे अजैव पदार्थ थेके जैव पदार्थ सृष्टिर परीक्षामूलक प्रमाण देन। अर्थात अजैव पदार्थ एखाने এই যে পরীক্ষাটা अजैव पदार्थ थेके जैव पदार्थ सृष्टिर परीक्षामूलक प्रमाण दिएछिलेन। তোমরা জানো এখানে সঠিক অ্যান্সার হবে মিলার এবং উইরে। এখানে তোমাদের স্পেলিং কিন্তু এরকমও লেখা থাকতে পারে, ঠিক আছে, এই স্পেলিংটাও কিন্তু লেখা থাকতে পারে, খেয়াল রাখবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি এই পরীক্ষাটা কেমন ধরনের বা কী ছিল। পরীক্ষাটা আসলে যে পরীক্ষার যে নমুনা বা পরীক্ষামূলক একটা প্রমাণ এটা কিভাবে দিয়েছিল। তো অজৈব পদার্থ বলতে আমরা জানি, এটা কিন্তু তোমরা জেনে রাখো, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। অজৈব পদার্থ বলতে হচ্ছে বিদ্যুতের ঝলক, মিথেন গ্যাস CH4, আমি এখানে সংকেত লিখছি, অ্যামোনিয়া গ্যাস, জলীয় বাষ্প, এগুলি হচ্ছে অজৈব পদার্থ। এগুলি থেকে জৈব পদার্থ তৈরি হয়। জৈব পদার্থটার যদি আমরা নাম দেখি তাহলে কি হবে, জৈব পদার্থটি হবে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, বা অ্যামাইনো অ্যাসিড, এটি তৈরি। তো অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড এখানে হচ্ছে জৈব পদার্থ এবং অজৈব পদার্থ হচ্ছে এগুলি। তো এগুলি থেকে, এই অজৈব পদার্থগুলি থেকে জৈব পদার্থ যে সৃষ্টি হয় সেটার পরীক্ষামূলক প্রমাণ দিয়েছিলেন প্রথমকে মিলার এবং উইরে। এরা দুজন আলাদা আলাদা ব্যক্তি, ঠিক আছে, দুজন আলাদা আলাদা, এরা প্রথম এটা দিয়েছিল। নেক্সট তোমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের দেহে। প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালোভাবে দেখবে, পরিষ্কার তোমাদের লেখা রয়েছে থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয়, এখানে ধাতু বলা আছে, যে ধাতু জমা হয় তা হলো। তোমরা উত্তরটা বলার চেষ্টা করো, ঠিক আছে, আমি একটু পরে তোমাদের উত্তর বলবো। তো এখানে কোন ধাতু হবে, এখানে হবে লোহা। থ্যালাসেমিয়া রোগীদের দেহে লোহা ধাতু জমা হয়। লোহার সংকেত যদি আমরা বলি তাহলে Fe হয়, ঠিক আছে। তো থ্যালাসেমিয়া রোগ, এই রোগটা হচ্ছে, তোমরা খেয়াল রাখবে যে এই রোগটি হচ্ছে একটি জিনগত রোগ, ঠিক আছে, জিনগত রোগ। এবং এই রোগের প্রধান কারণ কি, প্রধান এটার হচ্ছে কি যে হিমোগ্লোবিন, রক্তে হিমোগ্লোবিনের প্রভাব হয়, কম হয়, অর্থাৎ হিমোগ্লোবিনের উপর প্রভাব পড়ে রক্তে, ঠিক আছে, অর্থাৎ তৈরি কম হয়। এখানে তোমরা জানে রাখতে হবে তৈরি কম হয়, ঠিক আছে, এই রোগ হলে, থ্যালাসেমিয়া রোগ হলে। আর কি, হিমোগ্লোবিন ভেঙেও যায়, হিমোগ্লোবিন কি হয়, ভেঙে যায়, ঠিক আছে। আর এই যে আমরা বলছি থ্যালাসেমিয়া রোগীদের দেহে ধাতু জমা হয়, এই যে লোহা ধাতু, এই ধাতু কোথায় জমা হয় যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা বলবে যে যকৃৎ এবং প্লীহা, এখানে কিন্তু কি হয়, লোহা জমা হয়। এই যে Fe কি হয়, জমা হয়। এর ফলে আমাদের এই যে অঙ্গগুলি, আমাদের শরীরের যকৃৎ প্লীহা, এই অঙ্গগুলি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। আর এই থ্যালাসেমিয়া রোগ হলে আমাদের যে চিকিৎসা যে ধাতু আমাদের জমে যায়, এই ধাতু যে জমে থাকে, যে ধাতু, সেই ধাতু আমরা কিভাবে বের করব। তো এর জন্য একটা থেরাপি করতে হয়, সেই থেরাপিটা তোমরা মনে রাখবে, নাম হচ্ছে আয়রন চিলেশন।
ঠিক আছে, এটা খেয়াল রাখবে। থেরাপিটার নাম হচ্ছে আয়রন চিলেশন থেরাপি। ঠিক আছে, এই থেরাপিটা করে শরীরে যে আমাদের জমা ধাতু লোহা, এই ধাতুকে দেহ থেকে বার করার যে থেরাপি বা অপারেশন, সেটা হচ্ছে আয়রন চিলেশন থেরাপি। ঠিক আছে, এটা খেয়াল রাখবে যে চিকিৎসাটা। এবং থ্যালাসেমিয়া রোগ তোমরা খেয়াল রাখবে যে একটি জিনগত রোগ। থ্যালাসেমিয়া রোগ হচ্ছে কি জিনগত রোগ, এটি বংশানুক্রমিক, অর্থাৎ কি বংশানুক্রমিকভাবে এটা আমাদের কি হয়, বংশানুক্রমিকভাবে জিনগত রোগ, এবং এটা আমাদের বংশানুক্রমিকভাবে চলতে থাকে। ঠিক আছে, বংশানুক্রমিকভাবে চলতে থাকে এই থ্যালাসেমিয়া রোগ। নেক্সট যে তোমাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে হিমোফিলিয়া আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে এখানে তোমাদের অ্যান্সার হবে, এটার সঠিক অ্যান্সার হবে হিমোফিলিয়া আক্রান্ত যদি পিতা হয় এবং স্বাভাবিক মাতা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে স্বাভাবিক পুত্র, এখানে কিন্তু দেখতে হবে স্বাভাবিক পুত্র জন্মানোর সম্ভাবনা তোমাদের কত হবে। এটার অ্যান্সার হবে 100%। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যান্সার হবে 100%। এবং এই যে হিমোফিলিয়া যে রোগ, সেটা হয় কি এক্স লিঙ্কড রোগ, এক্স লিঙ্কড রোগ। সেই কারণে কি হয়, এখানে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনাটাই 100% থাকে। ঠিক আছে, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে। নেক্সট যে তোমাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে প্রাণীটি অপুঞ্জনী বা পার্থজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যে প্রাণীটি অপুঞ্জনী বা পার্থজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়, অপুঞ্জনী বা পার্থজেনেসিস এই প্রক্রিয়াটায় যে প্রাণীটি উৎপন্ন হয়, বলো তোমরা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কী হবে তোমরা বলার চেষ্টা করো। এখানে রয়েছে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি বা দ্রোণ, ডিএ আছে সকল প্রকার মৌমাছি। এখানে সঠিক অ্যান্সার হবে পুরুষ মৌমাছি বা ড্রোন। ঠিক আছে, অপুঞ্জনী বা পার্থজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় পুরুষ মৌমাছি বা ড্রোন। এই প্রক্রিয়ায় নিষেক ছাড়াই জন্মায়। ঠিক আছে, এই প্রক্রিয়াটাই যে পার্থজেনেসিস, এই প্রক্রিয়াটি নিষেক ছাড়াই হয়। ঠিক আছে, নিষেক ছাড়াই হয়। এবং এই প্রক্রিয়ার সাহায্যে আরও কিছু প্রাণী উৎপন্ন হয়, যেমন কিছু টিকটিকি, ঠিক আছে, তারপরে হাঙ্গর, খেয়াল রাখবে হাঙ্গর, তারপরে কিছু বিচ্ছু, আমাদের বিচ্ছু আমাদের প্রকৃতিতে যে রয়েছে কিছু ধরনের বিচ্ছু, এই ধরনের প্রাণীগুলো কিন্তু কি এই অপুঞ্জনী বা পার্থজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, সমস্ত নয়। তো এখানে অপুঞ্জনী বা পার্থজেনেসিস প্রক্রিয়া উৎপন্ন হয় যদি বলে মৌমাছিদের ক্ষেত্রে, তখন হবে পুরুষ মৌমাছি বা ড্রোন। ঠিক আছে, নেক্সট যে তোমাদের প্রশ্ন হচ্ছে নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে যে বৈশিষ্ট্যটি মেন্ডেল দ্বারা নির্বাচিত নয় তা হলো। ঠিক আছে, এখানে গ্রেগার মেন্ডেল যে আমাদের, ঠিক আছে, মেন্ডেল যে পরীক্ষা করেছিল সেটা কিন্তু এই মটর গাছকে নিয়ে করেছিল, মটর গাছ। ঠিক আছে, এটা কি করেছিল, মটর গাছ। আমরা জানি যে মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিল, কিন্তু এখানে খেয়াল রাখবে মটর গাছের এটা কিন্তু কি হবে, সঠিক হবে, এটাও সঠিক হবে, এটাও সঠিক হবে। মটর ফুলের অবস্থান, মটর ফুলের আকার, মটর বীজের আকার, এগুলা কিন্তু সঠিক হবে। এখানে অ্যান্সার হবে তোমাদের অপশন ডিটা, গিনিপিগের গায়ের রং। এই গিনিপিগের গায়ের রং এটা হবে কি অ্যান্সার। ঠিক আছে,
আর মটর গাছের ক্ষেত্রেও যদি প্রশ্ন থাকতো তাহলে কিন্তু ফুলের রং যেটা থাকে এই ধরনের প্রশ্ন একটা আছে তোমাদের, হয় 16 কি 17 নম্বরে আছে, ফুলের রং লাল আর গোলাপি, এটা খেয়াল রাখবে, লাল গোলাপি। এই প্রশ্নটি কিন্তু এই লাল গোলাপি এই প্রশ্নটি মেন্ডেলের দ্বারা নির্বাচিত নয়। এই অপশানটিও যদি থাকে ফুলের রং লাল গোলাপি, তাহলে এটিও কিন্তু কি হয়, অ্যান্সার হয়। ঠিক আছে, এটা 16-17 নম্বরে আছে, তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি একটুকু বলে রাখলাম। আর এগুলির মধ্যে সবগুলি সঠিক হবে, এখানে গিনিপিগের গায়ের রংটি হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত? তোমরা বলো কোনটি হতে পারে। এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, জিনোটাইপ অনুপাত এক সংকর জনুর F2 জনুর, এটা কি হবে, এটা সঠিক অ্যান্সার হবে 1:2:1। ঠিক আছে, 1:2:1। এক সংকর যখন হয় তখন F2 জনুর জিনোটাইপ যে অনুপাতটা সেটা 1:2:1। এরপরে এখানে যদি বলা থাকতো যে এক সংকর জননের ক্ষেত্রে, এক সংকর মানে হচ্ছে কি, এক সংকর মানে হচ্ছে মনোহাইব্রিড, মনোহাইব্রিড। ঠিক আছে, এটা হচ্ছে এক সংকর মনোহাইব্রিড। আর দ্বিসংকর মানে হচ্ছে কি, দ্বিসংকর মানে হচ্ছে ডাইহাইব্রিড, এটা হচ্ছে ডাইহাইব্রিড, ডাইহাইব্রিড। ঠিক আছে, ডাইহাইব্রিড ক্রস, তাও তোমরা লিখতে পারো ডাইহাইব্রিড ক্রস আর মনোহাইব্রিড ক্রস। ঠিক আছে, মনোহাইব্রিড ক্রস। তো এটা হচ্ছে এক সংকর, মনোহাইব্রিড মানে হচ্ছে কি এক সংকর, আর এটা হচ্ছে দ্বিসংকর। ঠিক আছে, এখানে এক সংকর ক্ষেত্রে একটু এটি হবে, আর যদি এটা জিনোটাইপের ক্ষেত্রে, মনোহাইব্রিড এক সংকর জিনোটাইপের ক্ষেত্রে হবে কি 1:2:1। এবং দ্বিসংকর জনন যদি বলা থাকতো তাহলে আর ফিনোটাইপ বা ফেনোটাইপ যদি বলা হতো তখন হতো কিন্তু এটা 9:3:1, এটা ফিনোটাইপ। ঠিক আছে, বা ফিনোটাইপিক যে কোনো লেখা থাকে, দেখবে বইয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন বইয়ে লেখা থাকে। ফেনোটাইপিক যদি হতো তাহলে হতো 9:3:3:1। ঠিক আছে, আর এখানে জিনোটাইপ যদি বলা হয় এক সংকর জনন পরীক্ষার জিনোটাইপ, তাহলে 1:2:1। আর এক সংকর পরীক্ষা, দ্বিসংকর পরীক্ষা আমরা জানি সাধারণত এক সংকর পরীক্ষা হচ্ছে কি, যে বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে একটি হলুদ খাটো মটর গাছের সংকরায়ন ঘটানো হয়, এটা এক সংকর পরীক্ষা। আর দ্বিসংকর পরীক্ষায় ভিন্ন বৈশিষ্ট্য, মটর গাছের ভিন্ন বৈশিষ্ট্য, হয়তো একটি হবে হলুদ বা সবুজ। ঠিক আছে, আর গোলাকার বা কুচকানো, বীজগুলি কেমন থাকবে, হলুদ সবুজ। দ্বিসংকরের ক্ষেত্রে কি হয়, বীজগুলি হলুদ বা সবুজ। ঠিক আছে, আর গোলাকার বা কুচকানো। ঠিক আছে, এটা তোমরা বইয়ে তোমাদের দেওয়া আছে, দেখবে যে এক সংকর পরীক্ষা কি, দ্বিসংকর পরীক্ষা কি। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে পিতার X ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানে সঞ্চারিত হয়। ঠিক আছে, এটা তোমরা আশা করি পারবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পিতার ক্ষেত্রে কি হয় XY। ঠিক আছে, এটা কি হয় পিতার ক্ষেত্রে। মাতার ক্ষেত্রে কি হয় XX, মাতার ক্ষেত্রে XX। এখন এর কি হয়, এগুলি হয় X এবং Y। ঠিক আছে, এগুলিকে আমরা কি বলি, শুক্রাণু বলি। ঠিক আছে, আর এর হয় X, এগুলিকে আমরা কি বলি, ডিম্বাণু। ঠিক আছে, যখন এরা জাইগোট তৈরি করে, ঠিক আছে, জাইগোট প্রক্রিয়া,
তখন কি হয়, এই এক্স এবং এক্স যুক্ত হয়, তখন হয় কি কন্যা। আর ওয়াই যখন এক্সের সাথে যুক্ত হয়, সরি এই এক্সটা হবে, ঠিক আছে, এই এক্সটা হবে, এই এক্সটার সাথে ওয়াই, তখন হবে এক্স ওয়াই, এটা হবে পুত্র, ঠিক আছে। তো এই যে মাতার যে এক্স এক্স সেটা কিন্তু পুত্রের ক্ষেত্রে, এবং পিতার যে এক্সটা, এখানে প্রশ্ন আছে যে পিতার এক্স ক্রোমোজোমটি, এই যে পিতার এক্স ক্রোমোজোমটি সাধারণত কোথায় হচ্ছে, কন্যা, তাহলে অ্যান্সার হবে কন্যা, অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, খেয়াল রাখবে। নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, একটি স্বাভাবিক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিক পুত্র হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, বলো অ্যান্সার কি হতে পারে। একটি স্বাভাবিক মহিলার সঙ্গে, এখানে মহিলা কিন্তু কি বলা আছে, স্বাভাবিক, ঠিক আছে, মহিলা স্বাভাবিক এবং হিমোফিলিক পুরুষের, পুরুষ হচ্ছে কি হিমোফিলিক, অর্থাৎ এক্স এইচ ওয়াই, ঠিক আছে, হিমোফিলিক পুরুষ এবং পুরুষের বিবাহ হলে তাদের পুত্র হওয়ার সম্ভাবনা, এখানে সঠিক অ্যান্সার হবে 0%, ঠিক আছে, কি হবে 0%। কারণ এখানে আমরা জানি যে এই হিমোফিলিয়া যে রোগটা, সেটা হচ্ছে কি, হিমোফিলিয়া রোগটা এক্স লিঙ্কেড রোগ, এটা হচ্ছে কি এক্স লিঙ্কেড ডিজিজ, ঠিক আছে, ডিজিজ। তাহলে এখানে আমরা কি জানি, পুত্র হওয়া মানে এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এই যে এক্সটা, এই এক্সটা আমাদের কোথার থেকে আসছে, এটা আমাদের মাতার কাছ থেকে আসছে, মাতার কাছ থেকে আমাদের এই এক্স যে ক্রোমোজোমটা সেটা মাতার কাছ থেকে আসছে। তো এখানে মাতা আমাদের কি বলা আছে, মাতা বা যে মহিলাটা সেটা কিন্তু কি আছে, সেটা হচ্ছে কি স্বাভাবিক, সেটা নর্মাল, ঠিক আছে, স্বাভাবিক। তাহলে এখানে যে পুত্রটা হবে তার কিন্তু হিমোফিলিয়া রোগ হওয়ার সম্ভাবনা কত, 0% হবে, ঠিক আছে। এখান থেকে এরকমভাবে তোমরা বুঝবে, যে কোনো প্রশ্ন এরকমভাবে ভেঙে করবে তাহলে সঠিক অ্যান্সার পারবে। তাহলে এটা পুত্র, তাহলে হিমোফিলিয়া রোগ হওয়ার সম্ভাবনা কত, 0%। কারণ এই হিমোফিলিয়া রোগ হচ্ছে এক্স লিঙ্কেড রোগ, এটা খেয়াল রাখবে যে এক্স লিঙ্কেড ডিজিজ, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জন্তুতে সংকর কালো গিনিপিগের ভাগ কত? দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে, তাহলে সংকর কালো গিনিপিগ মানে হচ্ছে টি, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি সংকরায়ন ঘটাই, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ টি, ক্যাপিটাল টি, স্মল টি, ঠিক আছে, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ঠিক আছে। তাহলে এই যে দুটা দেখছো তোমরা, এটা কি হবে, সংকর কালো হবে, কি হবে, সংকর কালো, ঠিক আছে। আর এটা কি হবে, এটা হবে বিশুদ্ধ সাদা, ঠিক আছে। আর এটা হবে বিশুদ্ধ কালো, ঠিক আছে। তাহলে যদি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর কি আছে, তোমরা দেখে নাও। বিশুদ্ধ কি বলা আছে, সংকর কালো গিনিপিগের ভাগ। তাহলে সংকর কালো গিনিপিগের ভাগ, এটা যদি আমরা পার্সেন্টেজে ভাগ করি, তাহলে এটা হচ্ছে 25%, এটা 25%, এটা 25%, এটা 25%, ঠিক আছে। তাহলে আমরা সংকর কালো হচ্ছে দুটা, তাহলে 25-25 আমরা যদি নিই তাহলে কত হবে, 50%। তাহলে সঠিক অ্যান্সার হবে কত, 50%, ঠিক আছে। তাহলে সংকর কালো গিনিপিগ, এই যে সংকর কালো গিনিপিগের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে অপত্য জনুতে সংকর কালো গিনিপিগের ভাগ হবে কত, 50%, ঠিক আছে। এটা কিন্তু অনুপাত আকারও তোমাদের দেয়া থাকতে পারে,
ঠিক আছে, এরকম যদি দেওয়া থাকতো অনুপাতটা তখন কিন্তু এটি অ্যান্সার হতো। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন আছে, মেন্ডেলের প্রথম সূত্রটি হলো। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র, ঠিক আছে, মেন্ডেল কয়টি সূত্র আবিষ্কার করেছিলেন? 3টি। প্রথমে যে 3টি সূত্র লেখা আছে দেখো ABC অপশানে, সেগুলি হচ্ছে মেন্ডেলের 3টি সূত্র। এগুলির মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র কোনগুলি? ঠিক আছে, তাহলে মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে প্রকটতার সূত্র, এটা। ঠিক আছে, আর নেক্সট যে সূত্রটা সেটা হচ্ছে যে এটি হবে দ্বিতীয় সূত্র, পৃথকীভবনের সূত্র। এটা অপশান দেওয়া থাকতে পারে আলাদা প্রশ্নে। আর এই যে স্বাধীন বণ্টনের সূত্র, এটা হবে তৃতীয় সূত্র। ঠিক আছে, অর্থাৎ মেন্ডেলের প্রকটতার সূত্রটা হবে কি? প্রথম সূত্র। নেক্সট হবে দ্বিতীয় হবে পৃথকীভবনের সূত্র, তৃতীয় হবে স্বাধীন বণ্টনের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা জানি, আমরা প্রথম থেকেই এই পড়ে আসছি, এই গ্রেগর মেন্ডেল তিনি 3টি সূত্র আবিষ্কার করেছিলেন। মনে রাখবে, প্রকটতার সূত্র, স্বাধীন বণ্টনের সূত্র, পৃথকীভবনের। এখানে প্রথম প্রকটতা, সেকেন্ড স্বাধীন পৃথকীভবন, তৃতীয় হবে স্বাধীন বণ্টনের সূত্র। ঠিক আছে, এটা সোজা প্রশ্ন। নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি দেখা যায়। আমরা জানি যে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি কোন রোগের ক্ষেত্রে দেখা যায়। এখানে তোমাদের দেওয়া রয়েছে, দেখো বিভিন্ন রোগের নাম দেওয়া রয়েছে। আগেও আমরা আলোচনা করলাম যে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি কোন রোগে দেখা যায়, এটা আমি বলেছি একবার, খেয়াল করো। এখানে অ্যান্সার হবে কি? থ্যালাসেমিয়া। ঠিক আছে, থ্যালাসেমিয়া যে রোগটা, থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়া রোগ হচ্ছে কি? আমি বললাম যে জিনগত রোগ এটা। এবং এটা কার উপর প্রভাব পড়ে? রক্তের যে আমাদের হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের উপর কিন্তু প্রভাব পড়ে। ঠিক আছে, হিমোগ্লোবিন রিলেটেড কোয়েশ্চান যদি থাকে তাহলে হবে থ্যালাসেমিয়া রোগ। ঠিক আছে, এখানে থাকবে থ্যালাসেমিয়া রোগ। আর থ্যালাসেমিয়া রোগ হচ্ছে একটা জিনগত রোগ। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট যে প্রশ্ন, কারণ একটা প্রশ্নের, আমি যে প্রশ্নগুলি বলছি সেই প্রশ্নগুলি হুবহু পরীক্ষায় থাকবে এমন কোনো মানে নয়। কারণ এই প্রশ্নগুলির যে রিলেটেড কোয়েশ্চান, সেগুলি রিলেটেড, অর্থাৎ রিলেটেড যে প্রশ্ন সেগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে। সে কারণে আমি ডান দিকে যে তোমাদের বিভিন্ন প্রশ্নের, প্রতিটি প্রশ্নে আমি যে করে দেখাচ্ছি রাফ, সেটা কিন্তু দেখবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটাই থাকবে এমন নয়। হয়তো হিমোগ্লোবিন বলে দেওয়া থাকলো যে থ্যালাসেমিয়া কী ধরনের রোগ, জিনগত রোগ, এটা অপশান থাকতে পারে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনের অবস্থান। ঠিক আছে, আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনের অবস্থান, এটা হবে কি? 16 নম্বর ক্রোমোজোম। 16 নম্বর ক্রোমোজোম হবে কি? আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী। থ্যালাসেমিয়া যে রোগটা, তোমাদেরকে বলতে ভুলে গেলাম, থ্যালাসেমিয়া যে রোগ, সেই রোগটা 2 প্রকার। ঠিক আছে, 2 প্রকার। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আর একটা আছে বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, খেয়াল রাখবে, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। নেক্সট যে তোমাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি? 13 নম্বর, TTRRYY থেকে প্রাপ্ত গেমেটের প্রকার। ঠিক আছে, তো TTRRY থেকে যে আমরা প্রাপ্ত গেমেট পাই, সেই গেমেটের প্রকার হবে 1 হবে। এটা কি হবে? 1 হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 1। TTRRY থেকে প্রাপ্ত গেমেটের প্রকার, কারণ এখানে এই যে TT এবং RR বা YY এটা কিন্তু সেম। ঠিক আছে, আর TT আলাদা। তো এখান থেকে আমরা গেমেট কি পাবো? গেমেট আমরা 1 প্রকারেই গেমেট পাবো। ঠিক আছে, নেক্সট তোমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি? রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 9 অভাবে যে রোগ হয় তা হলো। কোশ্চেনটা তোমরা দেখো ভালো করে। রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 9 অভাবে যে রোগ হয় তা হলো। তো রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 9 অভাবে যে রোগটি হয় সেটি হলো হিমোফিলিয়া বি। ঠিক আছে, খেয়াল রাখবে, সঠিক অ্যান্সার কী হবে? হিমোফিলিয়া বি। ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমাদের এবছরের জন্য। ঠিক আছে,
রক্ততঞ্জনকারী ফ্যাক্টর 9-এর অভাবে যে রোগ হয় তা হলো হিমোফিলিয়া বি। এখানে হিমোফিলিয়া সম্পর্কে তোমাদেরকে হয়তো বলিনি যে এই রোগটি হচ্ছে একটি বংশগত রোগ, ঠিক আছে। এই রোগটি হিমোফিলিয়া, আমি থ্যালাসেমিয়া সম্পর্কে বললাম, এরপর হিমোফিলিয়া সম্পর্কে, রোগটি সম্পর্কে একটু তোমরা জানো। হিমোফিলিয়ার এগুলি প্রকারভেদ রয়েছে A B C D, ঠিক আছে। তো হিমোফিলিয়া যে রোগটি সেটাও হচ্ছে কিন্তু একটি বংশগত রোগ, একটি বংশগত রোগ, ঠিক আছে। আগে একটি জিনগত রোগ ছিল থ্যালাসেমিয়া, এখানে হিমোফিলিয়া হবে বংশগত রোগ। এই রোগটি কি হয় কি, ঠিক আছে। এখানে কি হয়, এর রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে। এই রোগটি হলে রক্ত জমাট বাঁধে না, অর্থাৎ কোনো কারণে যদি কারো হিমোফিলিয়া রোগ থাকে এবং ওই ব্যক্তিটির যদি কোনো জায়গায় কেটে যায়, তাহলে কি হয়, অতিরিক্ত তার কি হয়, দেহ থেকে রক্তক্ষরণ হয়, দেহ থেকে রক্তক্ষরণ হয়, ঠিক আছে। খেয়াল রাখবে, রোগটা হচ্ছে কি, হিমোফিলিয়া রোগ হচ্ছে রক্ত জমাট বাঁধে না তাড়াতাড়ি এবং তার ফলে অতিরিক্ত দেহ থেকে রক্তক্ষরণ হয়, এবং ABCD এগুলি হচ্ছে হিমোফিলিয়া রোগের ভাগ। তো ফ্যাক্টর 9-এর অভাবে যে রোগটা হয়, ঠিক আছে, রক্ততঞ্জনকারী ফ্যাক্টর 9-এর অভাবে যে রোগটা, সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত ও হলুদ মটর বীজের ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2026-এ কিন্তু আসবে, ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্ন। কারণ এখান থেকে যে প্রশ্নগুলি আসবে এই চ্যাপ্টার থেকে, সেই প্রশ্নগুলি কিন্তু একটুকু তোমাদের জটিল হবে। তোমরা প্রশ্নপত্র দেখবে আগের বছরের 2025-এর, ঠিক আছে, কিংবা 2024-এর প্রশ্নপত্র তোমরা দেখবে, PDF তোমরা গুগলে পেয়ে যাবে, PDF ডাউনলোড করবে, ঠিক আছে, সেখানে পেয়ে যাবে। তো সেখানে প্রশ্নগুলি তোমরা দেখবে, সেগুলি কিন্তু এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি সেগুলি একটুকু জটিল থাকবে, ঠিক আছে। তো এখানে কি হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ঠিক আছে। এই অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। কুঞ্চিত ও হলুদ মটর বীজের ফিনোটাইপের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন, নিচের কোন জোটটি মেন্ডেলের, যেটা প্রশ্নটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে মেন্ডেলের নির্বাচিত নয়, এইরকম প্রশ্ন আরেকটি তোমাদের রয়েছে। তো আমি বলেছিলাম যে 16-17 নম্বর রয়েছে, এখানে 16 নম্বর প্রশ্নটি, এটা ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটিও খেয়াল রাখবে, ঠিক আছে। তো এখানে হবে কি, এখানে সঠিক অ্যান্সার হবে বীজের বর্ণ। আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, প্রথমে অ্যান্সার বলে দিয়েছিলাম যে যদি লেখা থাকে বীজের বর্ণ, ঠিক আছে, বীজের বর্ণ লাল গোলাপি, এই অপশানটা কিন্তু মেন্ডেলের নির্বাচিত নয়। আরেকটা হচ্ছে গিনিপিগের সংকরায়ন। যদি কোথাও থাকে অপশানে যে গিনিপিগের গায়ের রং, ঠিক আছে, গিনিপিগের গায়ের রং, তাহলে সেই অপশানটাও কিন্তু সঠিক হবে, সেটাও কিন্তু মেন্ডেলের দ্বারা নির্বাচিত নয়। আর বাকি এগুলি কিন্তু সঠিক, A D A B এগুলি সঠিক, ঠিক আছে। প্রশ্নগুলি তোমরা খাতায় কিন্তু লিখবে, কারণ এই প্রশ্নগুলি এবছর 2026 মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। আর তোমাদের বিভিন্ন আরও যে অধ্যায়গুলি রয়েছে সেগুলি থেকে আমি নেক্সট তোমাদের পরের দিন ভিডিও আপলোড করব। বাকি অধ্যায়গুলি থেকেও যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি সেগুলিও আমি আলোচনা তোমাদের করে দেব। নেক্সট যে প্রশ্ন সেটা YYRR এই ক্রসের মাধ্যমে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি স্থির করো, ঠিক আছে। এখানে এই যে দেওয়া রয়েছে সেটার ফিনোটাইপ অনুপাত কি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা খেয়াল রাখবে, প্রশ্নের উত্তর হবে 1:1:1, ঠিক আছে। এবার কীভাবে হচ্ছে সেটা আমরা দেখব। উত্তর তো আমরা বলে দিলাম যে 1:1:1। এক্ষেত্রে ফিনোটাইপ অনুপাতটি কিভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো এখানে এই যে ওয়াইটি রয়েছে, এই ওয়াইটি তোমাদের ক্যাপিটাল ওয়াই হবে, ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে আমি তোমাদের লিখে দেখাচ্ছি YYRR,
ঠিক আছে। আর একটা কি আছে, ওয়াই ওয়াই আর আর। এখানে হবে ওয়াই ওয়াই আর আর আমরা একটা পাবো, ঠিক আছে। আর ওয়াই ওয়াই আর আর আমরা একটা পাবো। আর এই যে এটার সাথে হবে, যেগুলো আলাদা আলাদা আমরা ভাগ করে নিচ্ছি সুবিধা হবে। তাহলে স্মল ওয়াই আর আর এটা একটা হবে। আর স্মল ওয়াই ছোটো হাতের আর আর এটা একটা হবে। এটা হবে কি, ফিনোটাইপ, ঠিক আছে। ফিনোটাইপ কিন্তু ফিনোটাইপ অনুপাত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটাই কিন্তু একটা একটা রয়েছে, ঠিক আছে। অতএব 1:1:1:1। অতএব অপশান কি হবে, 1:2 এভাবে হবে, ঠিক আছে। কারণ আমি যখন তোমাদের প্রতিটা ভিডিওতেই প্রশ্নের যখন আমি উত্তর লিখি, আমি কিন্তু শুধুমাত্র এরকম বলি না যে অপশান বি সঠিক অ্যান্সার, ঠিক আছে। আমি কারণ বলে দিই প্রতিটা প্রশ্নে যে কিভাবে অপশান বি হচ্ছে বা সি হচ্ছে বা ডি হচ্ছে, এটা কিন্তু বিশ্লেষণ করে তোমাদেরকে জানতে হবে। কারণ যে কোনো প্রশ্নের উত্তরে তোমার ডিপ নলেজ থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে কোনো সাবজেক্টে বলো এবং যে কোনো প্রশ্নে ডিপ নলেজ, যে আমার কিভাবে উত্তর হলো, ঠিক আছে। কিন্তু যেগুলি ইতিহাসের বা ভূগোলের যে প্রশ্নগুলি, সেগুলি আলাদা ব্যাপার, যেগুলি সাল বা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যা সন্তান বর্ণাঢ্য হতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে কন্যা সন্তান বর্ণাঢ্য হতে পারে, কেবল মা বর্ণাঢ্য হলে এটা কিন্তু হবে না, কেবল বাবা বর্ণাঢ্য হলে হবে না। এখানে মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে, ঠিক আছে। মা যদি বাহক হয় এবং বাবা স্বাভাবিক, তাহলে হবে না। এখানে মা বাহক এবং বাবা বর্ণাঢ্য, এটি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশান সি এটিও হবে না, অপশান ডি হবে না, ঠিক আছে। মা বাহক এবং বাবা যদি বর্ণাঢ্য হয়, তাহলে কন্যা সন্তান বর্ণাঢ্য হতে পারে, ঠিক আছে। তো এখানে কিভাবে হয় এটা আমরা দেখব, ঠিক আছে। এখানে 3 ধরনের আমরা তোমাদেরকে আমি দেখাবো। সেটা হচ্ছে কি, যে বাবা বর্ণাঢ্য, সেক্ষেত্রে মেয়ে বাবা বর্ণাঢ্য। এবং যদি আমরা দেখি যে এক্স বি ওয়াই, ঠিক আছে, অর্থাৎ বাবা এখানে কি বর্ণাঢ্য, ঠিক আছে। আর মায়ের ক্ষেত্রে এক্স সি এক্স এইচ, অর্থাৎ মা হচ্ছে কি বাহক। মা যদি বাহক হয়, বর্ণাঢ্য বাহক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কন্যা সন্তান যেটা হবে, সেটা হবে কি এক্স বি, এর নিবে হচ্ছে এক্স বি, এবং এর কি নিবে এক্স সি বা এক্স এইচ। সেক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান যেটা হবে, সেটা হবে কি 50%, ঠিক আছে। 50% বর্ণাঢ্য হবে, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বি হবে। আর বাবা যদি বর্ণাঢ্য, অর্থাৎ বাবা বর্ণাঢ্য, মাও যদি হয় বর্ণাঢ্য, ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স বি নেবে কন্যা, আর এখান থেকেও কি নেবে এক্স বি নেবে। তাহলে এক্স বি মানে হচ্ছে 100% কন্যা বর্ণাঢ্য হবে, ঠিক আছে। 100% যদি মা বর্ণাঢ্য, ঠিক আছে, আর বাবা বর্ণাঢ্য হয়, ঠিক আছে। আর বাবা বর্ণাঢ্য, মা যদি বাহক হয়, ঠিক আছে, সেক্ষেত্রে 50% হতে পারে, 50% বর্ণাঢ্য হতে পারে। তো এখানে তোমাদের এই প্রশ্নটির উত্তরটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। যদি বলা থাকতো কোন ক্ষেত্রে হতে পারে বলা, যদি বলা থাকতো 100% হতে পারে, 100% হতে পারে, তাহলে কিন্তু এটা হতো কি
বাবা ও মা উভয়েই বর্ণান্ধ, উভয়ে যদি বর্ণান্ধ হতো তখন কিন্তু 100% কী হতো, কন্যা সন্তান কিন্তু বর্ণান্ধ হতো। ঠিক আছে, আর বাবা স্বাভাবিক, মা বর্ণান্ধ যদি হয়, ঠিক আছে, তখন কি হবে, তখনও কিন্তু কি হবে, বর্ণান্ধ হবে। বাবা যদি স্বাভাবিক থাকে এবং সেক্ষেত্রেও কিন্তু 100%ই হবে। তো এখানে হতে পারে প্রশ্ন বলা আছে, সেই কারণে বাবা বর্ণান্ধ, মা যদি বাহক হয় তাহলেই কিন্তু কন্যা সন্তান বর্ণান্ধ হবে। নেক্সট যে প্রশ্ন সেটা আছে বর্ণান্ধতার রোগ হলে মানুষের চোখের যে অংশের কোষগুলি ত্রুটি, তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো। ঠিক আছে, যে কোন কোষগুলি ত্রুটিপূর্ণ হয়। ঠিক আছে, তো বর্ণান্ধতা রোগ হলে, এখানে প্রশ্ন দেখো, বর্ণান্ধতা রোগ হলে চোখের যে অংশের কোষগুলি ত্রুটিপূর্ণ হয় তা হলো কোন কোষ, সিলিয়ারি কোষ, রেটিনা, রড কোষ এবং লিভেটর কোষ। তোমরা প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে উত্তর তোমরা নিজের থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করো যে কী হতে পারে। ঠিক আছে, বর্ণান্ধতা রোগ হলে মানুষের চোখের যে অংশের কোষগুলি ত্রুটিপূর্ণ হয় সেটা হচ্ছে অপশান হবে এ সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হবে কি, রেটিনার কোন কোষ। এখন কোন সেল, এই যে কোন সেল আমাদের থাকে চোখে, এটা কোথায় থাকে, চোখে, আই। ঠিক আছে, এই কোন সেল 3 প্রকার হয়। ঠিক আছে, 3 প্রকার কি হয়, এল কোন, ঠিক আছে, এম কোন সেল, ঠিক আছে, আর এস কোন সেল। তো এরা কোন কোন 3টি মৌলিক, আমাদের 3টি মৌলিক বর্ণ আছে, সেটা হচ্ছে কি লাল, ঠিক আছে, নীল আর সবুজ। এই 3টি রং এইগুলি দেখতে সাহায্য করে এবং এগুলি হচ্ছে 3টি মৌলিক বর্ণ। ঠিক আছে, লাল, নীল এবং সবুজ। আর এই লাল, নীল এবং সবুজ এই 3টি রং যে বর্ণান্ধ ব্যক্তি থাকে সে কিন্তু চিনতে পারে না। ঠিক আছে, কারণ কারো যদি মধ্যে বর্ণান্ধ আমাদের রোগ থাকে তাহলে 3টি কালার অর্থাৎ লাল, ঠিক আছে, নীল, ঠিক আছে, আর সবুজ অর্থাৎ গ্রিন, এই 3টি কালার কিন্তু সে চিনতে পারবে না, খেয়াল রাখবে। আর এগুলি মৌলিক বর্ণ বলা হয়। আর এগুলি কোন কোষ, কোন সেলের আমাদের যে প্রকারগুলি রয়েছে, এল কোন সেল, এই টাইপগুলি এই রঙগুলিকে চিনতে বা শনাক্ত করতে সাহায্য করে। ঠিক আছে, মনে রাখবে এখানে এগুলি শনাক্ত করতে সাহায্য করে। কি শনাক্ত করতে, রং, যে মৌলিক রং। এল কোন সেলগুলি লাল রং, এম কোন সেল নীল রং এবং এস কোন সেলগুলি সবুজ রং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যে লাস্ট তোমাদের এটা প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, যে দুটি দীর্ঘ কাণ্ড বিশিষ্ট মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে কয় প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে, 1 প্রকার, 2 প্রকার, নাকি 3 প্রকার, নাকি 4 প্রকার। ঠিক আছে, এখানে তোমরা বলো কি হতে পারে। দেখো এই প্রশ্নটার উত্তর কিভাবে করব, দুটি সংকর দীর্ঘ কাণ্ড বিশিষ্ট মটর গাছ অর্থাৎ টিটি বলা আছে, এগুলির মধ্যে যদি বলছে আমরা সংকর ঘটাই তাহলে কি হবে, তাহলে টি আসবে। ঠিক আছে, টি আসবে, টি আসবে, বড় টি, স্মল টি, স্মল টি, স্মল টি। ঠিক আছে, তাহলে টাইপ যদি আমরা দেখি কি বলা আছে, দেখো ওখানে জিনোটাইপ যুক্ত উদ্ভিদ, তাহলে টি পাচ্ছি একটা, আর একটা পাচ্ছি টি পাচ্ছি এক ধরনের, আর একটা স্মল টি। তাহলে কয় ধরনের পাচ্ছি, 3 টাইপস। ঠিক আছে, 3 টাইপস আমরা পাচ্ছি, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা অ্যান্সার কিন্তু করার চেষ্টা করবে। আর এই ধরনের প্রশ্নগুলি তোমাদের আরও জটিল টাইপের কিন্তু হালকা, এর থেকে একটুকু জটিল প্রকারের তোমাদের আসতে পারে, কিন্তু টাইপগুলি কিন্তু এরকমই থাকবে। ঠিক আছে, টাইপস এরকমই থাকবে। আর
প্রতিটা প্রশ্ন এইভাবে তোমরা করার চেষ্টা করবে, আর এই প্রশ্নগুলি ভালোভাবে দেখবে এবং প্রশ্নগুলির আমি তোমাদেরকে যেভাবে উত্তর প্রতিটার অ্যান্সার করালাম সেই অ্যান্সারগুলি তোমরা ভালো করে খেয়াল রাখবে। বাড়তি অর্থাৎ আমি আলাদাভাবে যেগুলি বললাম সেগুলিও খেয়াল রাখবে, সেগুলি থেকেও বা প্রশ্নটি ঘুরে ফিরেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং